সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা অনুষ্ঠান সরকারের 180 দিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা আফরিন। দর্শক, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম 180 দিন, এই 180 দিন শুধুই সময়ের হিসাব নয়, এটি সামনের সরকার কেমন সফল হবে, কেমন পরিকল্পনা নিয়ে আগাবে এবং দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার ভিত্তিপ্রস্তর হিসেবে ধারণা করা হয়। তবে প্রশ্ন হচ্ছে, এত কর্মসূচি এবং বিভিন্ন উদ্যোগ যা ঘোষণা করা হয়েছে ইশতেহারে, তা কতটা বাস্তবায়ন হচ্ছে, তা কতটা সামনে এগিয়ে যাচ্ছে, জনগণকে তা কতটা সুফল বয়ে আনতে দিবে এবং দেশকে উন্নত দরবারে কতটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, এসব নিয়েই আজকের আলোচনা। এবং এই আলোচনায় আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিজ্ঞ কিছু আলোচক। দর্শক, আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডান থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম ৯ আসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের হাজার ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান আপনার কাছে প্রথম প্রশ্ন নিয়ে যেতে চাই। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম 180 দিনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে মর্নিং শোজ দ্য ডেস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে যে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, যে 31 দফার আলোকে যে কর্মসূচি আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম সেটা বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন ওনার টিমকে নিয়ে, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে শহীদ জিয়াকে যদি আমরা দেখি, ওই শহীদ জিয়া যেভাবে শুরু করেছিলেন, আজকে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি যে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে শুরু করেছেন। আজকে আমি যদি বলি যে 180 দিন, এটা খুব বেশি দিন না, তবে এটা আগামী দিনটা কি হতে যাচ্ছে, কি হতে পারে তার একটা পটভূমি রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। তো এখন একটা বিষয়টা হচ্ছে যে বিগত 17 বছরের ফ্যাসিস্টের দুঃশাসন প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে আমরা উন্নয়নের এবং মানে একটা ইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আর্থিক খাতটা একদম ধূলিসাৎ করে দিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার, বিশেষ করে ব্যাংকিং সিস্টেম। তো এই যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন, আমরা দেশবাসী আশার আলো দেখতে পাচ্ছি এবং আগামী দিনগুলো যে গণতান্ত্রিক সরকারের অধীনে জবাবদিহিতা, জনগণের দায়বদ্ধতা, এটার ফলে ইনশাল্লাহ আমরা আশা করি বিগত 180 দিনের যেভাবে আমাদের সরকার প্রধান নেতৃত্বে যেভাবে চলছে, ইনশাল্লাহ আগামী দিনগুলো আমরা আশা করি ইনশাল্লাহ খুবই ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ফ্যামিলি কার্ডের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনে যে হাতের যে খালি শুকানোর আগে সেই কর্মসূচি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম, আমাদের সরকার পক্ষ থেকে সেটা হেলথ কার্ড, এবং আর প্রত্যেকটা কর্মসূচি যে দ্রুত বাস্তবায়ন, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের যে সমানি ভাতা, এগুলো আমরা কথা হিসেবে রাখি নাই। আমাদের সরকার এগুলাকে মাঠে নিয়ে গেছে। আগামী 10 বছরে আমাদের জ্বালানি নীতি কি হবে, আমাদের অর্থনীতি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 10 বছরের কর্মসূচি আমরা সংসদে ঘোষণা করবো। আর যারা বিরোধী দল আছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো, আপনারা এর চেয়ে বেটার কিছু থাকলে আপনারা ঘোষণা করেন, আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশটাকে গঠন করার জন্য আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং জনগণের সরকার, নির্বাচিত সরকার সর্বতভাবে চেষ্টা করছে কিভাবে জনগণকে ভালো রাখা যায়, দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা ওই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সবার আগে বাংলাদেশকে মাথায় রাখলে অবশ্যই তা আমাদের জন্য সহজতর হবে একে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আমি এই বিষয়ে আপনার কাছে পরে আবার আসবো, এই কার্ডের বিষয়ে এবং অন্যান্য সামনের পরিকল্পনা নিয়ে। আমি এই পর্যায়ে চলে যেতে চাই প্রকৌশলী বেলায়েত হোসেন, মাননীয় চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে চট্টগ্রাম আমাদের শিল্প এবং বাণিজ্যের একটা অন্যতম প্রাণ
কেন্দ্র, একে আরও বাসযোগ্য এবং আধুনিক নগরী হিসেবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিডিএ কি বর্তমানে পদক্ষেপ নিচ্ছে? সংখ্যার দিকে 180 দিন, এটা কিন্তু এই প্রথমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান শুধু ঘোষণার ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, উনি বাস্তবতার প্রতিফলন এখানে ঘটিয়েছেন। আপনি জানেন, আমি এই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সেবা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছে, আজকে 60 দিন অতিবাহিত হচ্ছে, অর্থাৎ 2 মাস সময় আমি এখানে বসেছি। আমরা কিন্তু তখন যেই চট্টগ্রাম দেখেছি, একটা সবুজ পাহাড়, সমতল, কর্ণফুলী সবুজ পানি, হালদার সৌন্দর্য এবং বঙ্গোপসাগরের গর্জন, সেই প্রাকৃতিক নীলাখেলা ফ্যাসিস্ট আমলের 17.5 বছরে ক্ষতবিক্ষত করে ফেলেছে। নালার উপরে, নর্দমার উপরে, খালের উপরে অবকাঠামো গড়ে তুলেছে। যারা কর্তা ব্যক্তি ছিল, উন্নয়ন কর্তৃপক্ষে বলেন, ওয়াসাতে বলেন, সিটি কর্পোরেশনে বলেন, তারা এটাকে তাদের পারিবারিক সম্পদ মনে করে যেমনভাবে এটা পরিচালিত হওয়ার কথা ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সেগুলা করে নাই। অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসা। আমি আপনার কাছে প্রথম প্রশ্নই রাখতে চাই, নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ একটা নাগরিক অন্যতম অধিকার নাগরিক হিসেবে, তো এটি নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিতকরণের জন্য ওয়াসার বর্তমান পদক্ষেপ কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবকে মাথায় নিয়ে আমরা নতুনভাবে আবার ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশেষ করে চট্টগ্রামে আমরা সবাই এক ছাতার নিচে আছি এবং চট্টগ্রামকে আমরা যারা ইউটিলিটির, ওয়াসা একটা ইউটিলিটি প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান, ওয়াসার পক্ষ থেকে বলছি 5 বছরে আমরা পানির সেবা নিশ্চিত করব। শুধু তাই নয়, আগামী যে শিল্প বিপ্লবের কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের অর্থমন্ত্রী চট্টগ্রামকে শিল্পের একটি হাব তৈরি করবেন নতুনভাবে, যেটা আগে ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চট্টগ্রাম ওয়াসা নতুন করে সেই বিপ্লবের পথে এগোনোর জন্য যে পানি দরকার, ইউটিলিটি, আমরা বলছি বিদ্যুৎ, পানি এবং গ্যাস, এবং আমরা প্রস্তুতি নিচ্ছি দক্ষিণ চট্টগ্রামে আমরা যে পানির যে ব্যবহার হবে শিল্প কারখানায়, সে আমরা এক্সটেনশন করব পানি, এবং নিশ্চিত থাকেন আগামী 5 বছরেই চট্টগ্রামে কোনো পানির সমস্যা থাকবে না। আমরা চেষ্টা করব সবাই একসাথে নতুন একটি চট্টগ্রাম। অবশ্যই। আমি এই পর্যায়ে সাধারণ জনগণের সাথে একদম সরাসরি সম্পৃক্ত যে বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাজার পরিস্থিতি, এই বিষয় নিয়ে এই 180 দিনকে কিভাবে মূল্যায়ন করবেন? বাজার মূল্যটা অনেক অবস্থার উপর নির্ভর করে। এখানে আমরা ধরেন যেগুলো আমদানি করি, যে সমস্ত দ্রব্য, গম, চাল, তেল, চিনি, যেগুলো আমরা আমদানি করি, এগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। আর মনে করেন বাজারে এই যে বন্যার কারণে সবজি, কাঁচামরিচ, কিছু এই যে কাঁচা তরিতরকারির দাম একটু বৃদ্ধি পেয়েছে, এটা সাময়িক। তো তারপর ওভারঅল আমাদের স্বস্তির বিষয়টা হচ্ছে যে বিগত বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান যে বাজেট পার্লামেন্টে উপস্থাপন করেছে, সেই বাজেটে আপনারা জানেন চাল, ডাল, গম, চিনি, এইরকম মশলা সহ 61টি পণ্যের উপর শুল্ক ছিল, সেটা প্রত্যাহার করার কারণে আমদানির ক্ষেত্রে এবং বাজারে মানে এটার একটা ভালো প্রভাব পড়েছে, যার কারণে খুব বেশি এটা দ্রব্যমূল্য বাজেটের সাথে সাথে বাজারে যে একটা আগুন জ্বলার যে একটা মানে স্বাভাবিক ছিল, সেটা হয় নাই। মানুষ স্বস্তির সাথে যে বাজেট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একটু স্বস্তি ছিল, বাজারে দ্রব্যমূল্য ওইভাবে বাড়ে নাই। তবে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার কিভাবে
জনগণকে স্বস্তি দেওয়া যায়, কিভাবে জনগণকে একটু ভালো রাখা যায়, সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার কারণে দ্রব্যমূল্য অনেকাংশে নিয়ন্ত্রিত আছে এবং মানুষ স্বস্তির মধ্যে আছে। সব সময়ের জন্য একটা সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা যায়, কৃষক যাতে তার কৃষি পণ্যের সুষ্ঠু মজুরি পায় আর ভোক্তা যাতে ন্যায্য মূল্যে সে যে পণ্য পায়, সেই লক্ষ্যে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা মানুষকে আরও স্বস্তি দিতে পারবো, সেটা আমাদের প্রত্যাশা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যদি আমাদের যে টার্গেট নিয়ে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, মানুষের জন্য সবার বসবাসযোগ্য বাংলাদেশ, সবার জন্য নিরাপদ বাংলাদেশ। এই যে নিরাপত্তার মধ্যে যে অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের আইন শৃঙ্খলার নিরাপত্তা, এগুলো সবগুলো কিন্তু আসে। আমি চলে যেতে যাচ্ছি বেলায়েত হোসেন আপনার কাছে। এই যে জলাশয় ভরাট হয়ে যাওয়া এবং প্রাকৃতিক জলাশয় না শুধু, অন্যান্য যে জায়গাগুলো খাল খননের কথা বা কর্মসূচি, যেটা আমরা শুনেছি 20,000 কিলোমিটার খাল খননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, এর সাথে প্রাকৃতিক জলাশয় সব মিলিয়ে আমরা এই উদ্যোগকে এই 180 দিনের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করি? আমরা কিন্তু পরিকল্পিতভাবে যেটা আমাদের জলাবদ্ধতা 36টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সংস্কার করেছে, এটা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে সেটা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত হয়। উন্নয়ন কর্তৃপক্ষের এই জাতীয় কার্যক্রমের ম্যান পাওয়ার ছিল না, সক্ষমতা ছিল না, বিধে আমরা সেটা সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং টিম 34 ব্যাটালিয়ন তাদের উপর ন্যস্ত করি। তারা সেই কাজটি আরম্ভ করে এবং বিশেষ করে এই কাজটি আমাদের সরকারের আমলে এটা পূর্ণোদ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। এখানে প্রায় 30টি খাল আমরা শেষ করে ফেলেছি। 5টি খাল 95 থেকে 98% সমাপ্ত হয়েছে, আর একটি খাল যেটা হিজা খাল, এই খালটি 68% শেষ করা হয়েছে। এই খালগুলা সংস্কার করতে গিয়ে প্রায় 6,000 বিল্ডিং ভাঙতে হয়েছে। অর্থাৎ ওই দুঃসময়ে, ওই দুঃশাসন আমলে 5,500-6,000 এই খালগুলার উপরে তারা ভবন করে ফেলেছে। আপনি দেখবেন খালগুলার 10 মিটার করে আমরা প্রশস্ত করেছি। সেখানে সিটি কর্পোরেশন আছে, সেখানে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সেখানে ওয়াসা আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, কর্ণফুলী গ্যাস আছে। অর্থাৎ মাননীয় সংসদ সদস্যদের সাথে আলাপ করে প্রায়োরিটি ভিত্তিতে আমরা সেই কাজগুলা করব। আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ প্রতিনিধি যিনি আছেন, আমাদের সেলিম মোহাম্মদ জানে আলম। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে চট্টগ্রামের জনসংখ্যা এবং নগরায়ন দ্রুত বাড়ছে, এই বাড়তি চাহিদা মেটানোর জন্য ওয়াসার বর্তমানে পদক্ষেপ কি? আমরা অ্যাড্রেস করতে পেরেছি যে চট্টগ্রামে আসলে কোথায় কোথায় পানির বর্তমান সমস্যা, মধ্যমেয়াদী সমস্যা এবং ভবিষ্যৎ সমস্যা। আমরা চট্টগ্রাম ওয়াসা অলরেডি অ্যাড্রেস করেছি। অ্যাড্রেস করার মাধ্যমেই আপনি চট্টগ্রামে যেগুলো যারা পানি আমাদের ইউজার, তাকে জিজ্ঞাসা করে দেখবেন এখন পানির সমস্যা অনেক কমে গিয়েছে। এটার কারণ হইল আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি, এবং এই পারার কারণেই কিন্তু জনগণ সেই সুফলটা পাচ্ছে। আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা করেছি চট্টগ্রাম ওয়াসা। আমরা বর্তমানে স্বল্পমেয়াদী আমরা কিছু ডিপ টিউবওয়েলের মাধ্যমে দিব এবং উৎপাদন ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পেরেছি। আগামী 50 সালকে টার্গেট রেখে আমরা একটা মধ্যমেয়াদী প্রজেক্ট নিয়েছি, যেটা 2030 এবং 31 সালে আমরা শেষ করব। আমরা বান্ডারজুড়িতে আমরা ওইখানে 1 কোটি আমরা পার ডে 10 কোটি লিটার পানি ইনক্রিজ করব। আমাদের কর্ণফুলী 3rd পেজে 10 কোটি লিটার পানি ইনক্রিজ করব। আমাদের মোহরা প্রজেক্টে 30 কোটি পানি আমরা প্রডিউস করব পার ডে। এখানে 50,000 কোটি লিটার আমরা যদি পার ডে ইনক্রিজ করতে পারি, আগামী 50 সাল পর্যন্ত চট্টগ্রামে পানির আর সমস্যা হবে না। ইতিমধ্যেই জনগণ এর সুফল পাওয়া শুরু করেছে এবং এই প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি। এটা শুধু চট্টগ্রাম যারা ইউজার তাদের জন্য। দীর্ঘমেয়াদীর ভিতরে আমরা কিছু ইন্ডাস্ট্রিয়াল যারা সাপোর্ট পাবে, ওইটার জন্য
আমরা মিরেশ্বরই বা বারবকুণ্ড টার্গেট করেছি প্রতিদিন 1 কোটি লিটার পানি ইন্ডাস্ট্রিয়ালের জন্য। আমাদের যে গভর্নমেন্টের যে ভিশন, জি ওই ভিশনকে গভর্নমেন্টের যে ইশতেহার ছিল, এই ইশতেহারকে টার্গেট করে আমরা কমার্শিয়ালিভাবে ইন্ডাস্ট্রি সাপোর্ট দেওয়ার জন্য আমরা পার ডে 1 কোটি লিটার আমরা প্রডিউস করব মিরেশ্বরাই অথবা বারবকুণ্ডে। এটা আমাদের দীর্ঘমেয়াদী। তারপরে আমরা প্রডিউস করব ভান্ডারজুরিতে এবং কর্ণফুলী নদীর কোনো জায়গায় আরও 100 কোটি লিটার পার ডে। এটা টার্গেট করা হবে শুধু ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট দেওয়ার জন্য দক্ষিণ চট্টগ্রামে, আনোয়ারা, বাঁশখালী এবং গভর্নমেন্ট যে এই বেল্টে শিল্পের যে স্থানীয়করণ হবে এখানে, জি। স্থানীয়করণের জন্য আমরা দীর্ঘমেয়াদী চট্টগ্রাম ওয়াসা প্রস্তুতি নিচ্ছে। আমি এই পর্যায়ে আবারও মাননীয় সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9 আসন, আপনার কাছে আবার চলে আসতে চাই। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, এই বিষয়ে আপনার এই 180 দিনের প্রেক্ষাপটে মূল্যায়ন কি? বিগত সময়ে যখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই যে র্যাব গঠন করে জি। যেভাবে একটা মানে বিপর্যস্ত পরিস্থিতি থেকে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছিলেন, জি। আজকের প্রেক্ষাপটে এটা খুবই একটা অনুকরণীয় বিষয়। এই যে মনে করেন আন্দোলনের ফাঁকে কিছু দুষ্কৃতিকারী যে সরকারি বিভিন্ন অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে গেছে, অনেক অস্ত্রশস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে, সমাজ বিরোধীদের হাতে রয়ে গেছে, এগুলোর কারণে কিছুটা সমস্যা তো হচ্ছেই। জি। এগুলো আস্তে আস্তে উদ্ধারের মধ্য দিয়ে আমাদের সরকার একটা টালমাটাল অবস্থায় দেশে দায়িত্ব নিয়েছে। এটা একটা পুলিশ প্রশাসনে বিরাট একটা অস্থিরতার পরে তারাও কাজটা বুঝে নিতে একটু সময় লেগেছে। এখন আস্তে আস্তে ইনশাআল্লাহ গ্রাজুয়াল উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশা করব মানুষের যে কাঙ্ক্ষিত যে পরিবেশ, মানুষ যেভাবে একটু শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে চায়, তার সন্তানরা চায় যে নিরাপদ স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে আসবে, তার ছেলেমেয়েরা একটা শান্ত পরিবেশ, সবার জন্য নিরাপদ পরিবেশ, এটা ইনশাআল্লাহ আমাদের সরকার বদ্ধপরিকর। এটা আমরা যে কোনো মূল্যে এটা আমরা প্রতিষ্ঠা করব। একটু টুকটাক যেগুলো হচ্ছে এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলার ব্যাপারে আমরা খুবই জিরো টলারেন্স খুব সিরিয়াসলি আমাদের সরকার আমরা এগুলো নিয়েছি, এগুলো আমরা ইনশাআল্লাহ বন্ধ করব। দুর্নীতিটা আমরা দেখতে পাচ্ছেন আমরা 180 দিন আমাদের সরকার অতিবাহিত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে তীক্ষ্ণ এই কী বলে একটা দৃষ্টি এবং চারিদিকে যেভাবে উনি ইয়া করছেন, আমরাও চিন্তা করছি, চেষ্টা করছি যে কারণ আমাদের তো ফাইনালি কোথায় যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, জবাবদিহিতা জনগণের কাছে করতে হবে, দায়বদ্ধতা আমাদের জনগণের কাছে রয়েছে। তো আমরা যাতে জনগণের কাছে যেতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের সরকারকে আমরা দুর্নীতিমুক্ত রাখার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নিজে দুর্নীতিমুক্ত থাকব, আমাদের আশেপাশে আমরা দুর্নীতিমুক্ত রাখবো, এটা আমাদের প্রত্যাশা প্রত্যয়। এবং ইতিমধ্যে আমরা যে সময়গুলো গিয়েছে এই সময়ের মধ্যে যেভাবে আমরা অতীতে দুর্নীতির গল্প শুনেছি, দেখেছি, গল্প না যেটা বাস্তবতায় দেখেছি, যে এখন পর্যন্ত সেটা আমাদের সরকার সেটা দেখে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে দূরে আছে। এটা আমরা ইনশাআল্লাহ আরো কন্টিনিউয়াসলি এটা আরো ইমপ্রুভ করবে, সেই প্রত্যাশা আমাদের আছে। আমি এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি আমাদের সিডিএ প্রতিনিধি হিসেবে যিনি উপস্থিত আছেন, আপনার কাছে জনগণের পক্ষ থেকে প্রশ্ন। এই যে আমাদের চট্টগ্রাম নগরীকে আমরা এতদিন রাজধানীর সাথে তুলনা করতাম যে আমরা যানজট মুক্ত এবং শান্তিতে আছি কিছুটা, কিন্তু ইদানিং যানজট বাড়ছে, যেহেতু নগর পরিবহন বাড়ছে, জনগণ বাড়ছে, স্বাভাবিকভাবে সেটার একটা চাপ পড়ছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যৎ নগর পরিবহন এবং যানজট নিরসনের ক্ষেত্রে আমাদের সিডিএর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? সেখানে একটা সহনশীল পর্যায়ে আনার জন্য আপনি ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কিছু অভিযান লক্ষ্য করেছেন। আমরা বিশেষ করে জিওসির মোড় থেকে প্রবর্তকের মোড়, মেডিকেলের সামনে, কাঁঠালগঞ্জ এবং মির্জারপুর পর্যন্ত, এটাকে যদি আমরা ধরে নিই, এটা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল কেন্দ্রিক একটা জোন। এই জোনে অনেকগুলো হাসপাতাল আছে। যে সকল হাসপাতাল তারা ডিজাইন নিয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রাখবে বলে, এবং কিছু আবাসিকে তারা হাসপাতাল করে ফেলেছে, কিছু কমার্শিয়াল বিল্ডিংয়ে তারা হাসপাতাল করেছে। শুধু হাসপাতাল হিসাবে একমাত্র একটি বেসরকারি হাসপাতাল আছে, বাকিগুলা কিন্তু তারা হাসপাতাল হিসাবে অনুমোদন নেয়নি। এই ক্ষেত্রে আমরা তাদের উপর তাদের হাসপাতালগুলো পরিদর্শন করেছি, তাদের পার্কিং ব্যবস্থা দেখেছি এবং তাদেরকে কিছু 1 মাসের ভিতরে সংশোধনের একটা সুযোগ দিয়েছি। আমরা তাদেরকে বলেছি
আপনাদের এই সকল হাসপাতালে যারা সেবা গ্রহণ করে রোগী, তাদের গাড়ি কিন্তু আপনারা পার্কিং এ জি। ঢুকতে দেন না। জি। তারা রাস্তার উপর পার্কিং করে, যার কারণে বিকাল 4টা থেকে রাতে 10টা পর্যন্ত এই এলাকায় একটা তীব্র যানজটের সৃষ্টি হয়। জি। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা অন্তত 30 হইতে 40টা গাড়ি রুগীদের পার্কিং করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা। যাদের পার্কিং এর ব্যবস্থা নাই তাদেরকে বলেছি গ্রাউন্ড ফ্লোর আপনারা পার্কিং এর ব্যবস্থা করবেন। এখন আমি ওয়াসা প্রতিনিধি হিসেবে আমার সামনে যিনি উপস্থিত আছেন তার কাছে প্রশ্ন রাখতে চাই জনগণের পক্ষ থেকে, যে পানির মান পরীক্ষা এবং পরিশোধন এবং নিরাপদ পানি সরবরাহ এই বিষয়ে ওয়াসার ভবিষ্যৎ পরিকল্পনা, বা এখনই আমরা কি এই 180 দিনের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পেয়েছি? চট্টগ্রাম ওয়াসার যে পানি জি। 100% পিওর, এটা আপনারা জনগণকে বলছি যে কোনো পানির চেয়ে চট্টগ্রামের পানি 100% পিওর। আমাদের সমস্যা হলো ইউজার লেভেলে যে কানেক্টিভিটিগুলো আছে হাউস টু হাউস, ওইখানে কিন্তু আমাদের সমস্যা। এই যে আমাদের মাঝে মাঝে সিস্টেম লস হয় বা লিকেজ হয়, সেটার কারণে পানির অপচয়ও বাড়ে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু পানির গুণগত মান এবং অপচয় দুই ক্ষেত্রেই আপনাদের ভাষ্য শুনতে চট্টগ্রামে চাচ্ছি। আমি আসার পরই আমরা 15 দিন লিকেজ প্রবলেম নিয়ে কাজ করেছি জি। সারা চট্টগ্রামে। জি জি। আমি তো বললাম যে লিকেজ প্রবলেম চট্টগ্রামে এখন 10% থাকতে পারে। আমরা পুরা চট্টগ্রামে আমাদের যে পলিটিক্যাল লোক আছেন, সাধারণ জনগণ আছেন, সবাইকে বলা আছে লিক হইলে যাতে ফোন দেয় যে কোনো। আমাদের কিন্তু এখন সেবা কিন্তু আমরা চট্টগ্রামের সেবা কিন্তু রাত 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে। আগে 5টা পর্যন্ত ছিল, রাত 12টা পর্যন্ত। যে কোনো মুহূর্তে যদি ফোন করে আমাদের টিম আছে, টিম চলে যাবে লিকেজ প্রবলেম। চট্টগ্রামের যে আমাদের পানির যে লাইফ লাইন, এটা হলো কর্ণফুলী নদী, কাপ্তাই লেক। জি। কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদী দুইটা, একটা হলো বৃষ্টির পানি আছে আর একটা স্প্রিং ওয়াটার আছে এখানে। এইটার মতন কোয়ালিটি পানি সারা বাংলাদেশে কোনো নদীতে নাই। সুতরাং চট্টগ্রাম এই কর্ণফুলী নদী এবং কাপ্তাই লেককে বাঁচিয়ে রাখতে হবে। আমরা বেসিন তৈরি করবো, কাপ্তাই লেকে পূর্ণ খনন করব, এটি গভর্নমেন্টের কাছে আমরা প্রস্তাব দিব দীর্ঘমেয়াদী। আশা করি আপনারা 5 বছর পরে জি। এই চট্টগ্রামকে ইউটিলিটি সার্ভিস, যে কোনো সার্ভিস আগের চেয়ে একটি উন্নত পর্যায়ে দেখতে পাবো। উন্নত অবশ্যই, পর্যায়ে ইনশাআল্লাহ অবশ্যই দেখতে সেই আশাই আমাদের সবার, আমরা সাধারণ জনগণ সেই আশাই রাখছি এবং তার প্রতিছবি খুব দ্রুতই আমরা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই, যা মুখে মুখে জনপ্রিয় বা খুবই পরিচিত যে শব্দ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড। প্রথমে আমি ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোতে প্রায় 38,000 পরিবারে এই আওতায় আনা হয়েছে ফ্যামিলি কার্ডে নারী প্রধানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। নারী সমাজকে স্বাবলম্বী করার ক্ষেত্র প্রস্তুত করা, ফ্যামিলি নারী প্রধানের হাতে একটু সচ্ছলতা আনার জন্য কিছু টাকা পৌঁছে দেওয়া। তো এটা আমরা 31,000 যে আপনি বলছেন, এটা পাইলট প্রজেক্টের আওতায় কিছু কিছু এলাকায় দেওয়া হয়েছে, কিন্তু এই বাজেটে আমাদের এই বছর, এই অর্থ বছরে 41 লক্ষ পরিবার প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। আমরা ইতিমধ্যে 31,000 যেটা বলেছি এটা পৌঁছানো হয়েছে। আমরা মনে করেন এই যে 41 লক্ষ এই অর্থ বছরে পৌঁছে যাবে। ফ্যামিলি প্রধান নির্বাচনের ক্ষেত্রে যেই পদ্ধতি আমাদের সরকার বেছে নিয়েছে, এখানে অতীতে আমরা কি দেখেছি, কি বলে বিধবা কার্ড, তারপরে আপনার বয়স্ক ভাতা, এগুলো বিভিন্নভাবে এগুলোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত আশার বিষয় হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা চুজ করার ক্ষেত্রে যেই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে, এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। অনলাইন ভিত্তিক এত স্বচ্ছতার ভিত্তিতে এই ফ্যামিলি কার্ডটা বাছাই করা হচ্ছে। এটা আপনি একটু বললে আপনি বুঝতে পারবেন। মনে করেন এটা প্রশ্নোত্তর আছে, সাথে সাথে এটা ওর ঘরের ছবি, ওর পরিবারের সদস্য, এগুলা ছবি তুলে আপলোড করতে হবে এবং তার সামগ্রিক সব কিছু মিলিয়ে সে এটা যাওয়ার পরে এটার খুব ইন্টারেস্টিং বিষয় আছে। এটা যাওয়ার পরে এটা অর্থ মন্ত্রণালয়ে যাবে। এই যে প্রথমে যেটা আমার ফিল্ড ওয়ার্কাররা এটা মানে কালেকশন করার পরে এটা অর্থ মন্ত্রণালয় যাবে। অর্থ মন্ত্রণালয় গিয়ে এটা ব্যাংকিং সিস্টেমে গিয়ে দেখবে যে ওরা যাদেরকে বাছাই করা হচ্ছে ওদের কারো 5 লক্ষ টাকার উপরে কোনো ফিক্সড ডিপোজিট ব্যাংকে আছে কিনা, এটা কিন্তু সাথে সাথে চলে আসবে। আচ্ছা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে তারপর যাবে বিআরটিএ। বিআরটিএতে গিয়ে দেখবে যে ওই ব্যক্তির নামে কোনো গাড়ি
রেজিস্ট্রেশন আছে আছে কিনা, কিনা, জি। তাহলে যদি রেজিস্ট্রেশন থাকে ওইখান থেকে বাদ পড়বে। তারপর এভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা ফিল্টারিং করতে করতে এমন পর্যায়ে এটা এভাবে করা হয়েছে, মানে জি। ইয়াটা প্রোগ্রামটা, এখানে দুর্নীতি কোনো সুযোগ না। আমি একটা বিষয় বলে হাঁটাজারি গত কিছুদিন আগে এটা দেওয়া হয়েছে, এখানে এইভাবে যাওয়ার পরে এখানে অর্থ মন্ত্রণালয় থেকে একটা না দুইটা বাদ গেছে, বিআরটি থেকে মানে 3-4টা বাদ গেছে। তো এইভাবে ফিল্টারিং করা হচ্ছে যে এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। যে আমাদের সরকার চাচ্ছে এটা অরিজিনাল মানুষের কাছে পৌঁছায়, এবং সবচেয়ে বড় কথা এটার জন্য তাকে কোথাও যেতে হবে না, তার টাকাটা মাসের 30 তারিখ তার ব্যাংক অ্যাকাউন্টে তার মোবাইলে চলে যাবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আমরা যেগুলো বলি যে মানুষের মৌলিক অধিকার, জি। সেই মৌলিক অধিকারগুলোর বাস্তবায়নে আমাদের সরকার সর্বক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। 180 দিন সেটা বাস্তবায়ন করেছে, এবং আগামী যে 5 বছর 10 বছর মেয়াদি সেই কর্মসূচিগুলো এগিয়ে যাচ্ছে। তো এখন যে আর এই হাসপাতালে জি, যে আপনাকে বলছি যে এখন 1 লক্ষ আমাদের স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে যারা মানুষকে স্বাস্থ্য সচেতন করবে। আমরা আমাদের সরকার আরও গুরুত্ব দিচ্ছে যে চিকিৎসার চেয়ে যে মানুষকে অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জি। কারণ আছে চিকিৎসার চেয়ে যাতে মানুষ সচেতন হয়ে রোগাক্রান্ত না হয় সে লক্ষ্যে মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদের 1 লক্ষ স্বাস্থ্যকর্মী অলরেডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে কিন্তু আরও আসার বিষয় হচ্ছে যে 80% হবে সেখানে নারী। তো এই যে কর্মসূচি আমরা যেগুলো নির্বাচনী আমাদের অঙ্গীকার ছিল 180 দিনের মধ্যে, আমরা অনেক এইটা প্রত্যেকটা কর্মসূচি শুরু হয়েছে। তো এটা মানে শুরুতেই তো বোঝা যায় শেষটা কী হবে। তো আমাদের চেষ্টা আছে আমাদের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে ভালো রাখার জন্য। জি, তো জি, ভালো রাখার অবশ্যই। জন্য যে আর দেখেন এই যে ক্রীড়া, আমি জি, জি, সবসময় বলি ক্রীড়া ক্রীড়া বিষয়। ক্ষেত্রে এই যে একটা বিশ্বকাপ হয়ে গেল, আমরা 20 কোটি মানুষের দেশ, আমাদের কোনো স্থানে কিন্তু 5-6 লাখ মানুষের দেশও এখানে গিয়ে কাঁপিয়ে আসছে। না, তো অবশ্যই, আমরা যে নতুন করি স্পোর্টসের মধ্য দিয়ে আমাদের সরকার এই যে একদম প্রাইমারি লেভেল থেকে মানে খেলোয়াড় বাছাই করার জন্য শুরু করেছে, নতুন করে জি, জি, স্পোর্টস শুরু অবশ্যই। করেছে, এবং ক্রীড়াকে যাতে পেশা হিসেবে নিতে পারে সেজন্য কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রত্যেকটি ওয়ার্ডে এখানে জায়গার অভাব আছে, এখানে তারপর আমাদেরকে বলা হয়েছে অন্তত ওয়ার্ডে একটা করে খেলার মাঠ জি, এটা জি, অবশ্যই অবশ্যই। কনফার্ম করতে হবে যে কোনোভাবে। এটাই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই গ্রামের ইউনিয়নে কর্মসংস্থান নিয়ে কথা হয়েছে, এবং ICT কর্মসংস্থানের নিয়ে কথা কথা যদি হয়েছে। বলেন, জি, জি। এই যে চীনা ইকোনমিক জোন, এত গত কয়েকদিন আমাদের মানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করে এলাম। এখানে প্রধানমন্ত্রী বলেছেন ইকোনমিক জোন শুরু করছেন যে ফেলে রাখা যাবেন 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে প্রোডাকশনে যেতে হবে, এটা কন্ডিশন তাদেরকে দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি সেটা 1.5 বছরের মধ্যে প্রোডাকশনে যাবে। অবশ্যই। এই যে মানুষের শুধুমাত্র মনে করেন একটা ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য বেকারত্ব দূর করতে হবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, দক্ষ জনশক্তি সৃষ্টির ক্ষেত্রেও আমাদের সরকার গত 180 দিনে কাজ করছে, এবং আগামী দিনে এটার লক্ষ্যে অনেক কর্মসূচি আমাদের আছে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9, এবং আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের হাজার ব্যস্ততার মাঝেও জনগণের মুখোমুখি হয়ে তাদের মনের প্রশ্নগুলোকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ উপস্থিত থাকার জন্য। আমরা শুনছিলাম বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির বাস্তবায়নের উপলক্ষে আমরা যে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। দর্শক, আমরা শুনছিলাম সরকারের প্রতিশ্রুতি যা ইশতেহারে পরিবেশিত হয়েছিল, এবং আমরা এর বাস্তবায়ন খুব শীঘ্রই দেখতে চাই। তবেই আমরা গর্ব করে বলতে পারবো সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।